কিন্তু ঘটনা দেখে মনে হচ্ছিল না যে যখন অ্যারেস্ট করা হচ্ছিল তখনকার সাথে এই মহিলার অভিযোগকে আমি মেলাতে পারছিলাম না। পরে যেভাবে এসপি হোসেন বলছিলেন, বসিরহাটের এসপি, মুখ দেখেই বুঝতে পারছিলাম আমার দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা জীবনে, মানে কিছু মনে করবেন না ভাই এসপি, আপনি কিন্তু মিথ্যে কথা বলছিলেন। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে একটা পুরো সাজানো মামলাতে আপনি গ্রেপ্তার করছেন। পশ্চিমবঙ্গে নানা সময় সাংবাদিক হেনস্থা হয়েছে, বিশেষত ইউটিউব বা যারা ডিজিটাল করে তারা নানাভাবে হয়েছে। পুলিশ নাকি তাকে শাসিয়েছিল, তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের দুভাবে তো হেনস্থা করা যায়। এক হচ্ছে তাতে শারীরিকভাবে মারধর করা, যেটা সন্দেশখালিতে ৫ই জানুয়ারি ইডি রেড করার পর যে সাংবাদিকরা কভার করছিলেন, শাহজাহানের গুন্ডা বাহিনী বিনা প্ররোচনায় যেভাবে তাদের মেরেছিল এবং মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল একাধিক চ্যানেলের লোকেদের, শারীরিকভাবে নির্যাতন করা। আর একটা হচ্ছে প্রশাসন যদি সেই রাজনৈতিক দলের পেছনে থাকে, প্রশাসনিকভাবে হেনস্থা করে। সন্দেশখালিতে খবর করতে গিয়ে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান তাকে গ্রেফতার করেছে পুলিশ, কি বলবেন? না, গোটা ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। এই কারণেই যে অতীতে কখনো এইরকম লাইভ চলাকালীন কাউকে আমি অ্যারেস্ট করতে দেখিনি। শুধু অ্যারেস্ট করার পরে যে ধারাগুলো দিয়েছে দেখলাম, এবং ওখানকার এসপি যে বলছিলেন যে আলুথালু বেশে এক মহিলা ছিলেন, তাকে জোর করে বাইক নিতে গিয়েছে এবং তাই জন্যই মহিলার অভিযোগ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঘটনা দেখে মনে হচ্ছিল না যে যখন অ্যারেস্ট করা হচ্ছিল তখনকার সাথে এই মহিলার অভিযোগকে আমি মেলাতে পারছিলাম না। এবং পরে যেভাবে এসপি হোসেন বলছিলেন, বসিরহাটের এসপি, মুখ দেখেই বুঝতে পারছিলাম আমার দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা জীবনে, মানে কিছু মনে করবেন না ভাই এসপি, আপনি কিন্তু মিথ্যে কথা বলছিলেন। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে একটা পুরো সাজানো মামলাতে আপনি গ্রেপ্তার করছেন। এমনি রিপাবলিক টিভির খবর প্রচারের ধরন নিয়ে অনেক আপত্তি থাকতে পারে। তারা প্রোপাগান্ডা ড্রিভেন, অ্যাজেন্ডা ড্রিভেন পলিটিক্স করে এবং সেইটা প্রচার করে। অনেক সময় হিন্দু মুসলিম কমিউনাল এমনভাবে প্রচার করে যেটা সাংঘাতিক, বিশেষত রিপাবলিক ভারত এবং রিপাবলিক ইংলিশ। কিন্তু কোনো সাংবাদিক কর্তব্যরত সন্দেশখালির মতো একটা জঘন্য যেখানে ঘটনা ঘটছে, কিছু মহিলাও যদি অভিযোগ করেন, সেই অভিযোগের সারবত্তা নিশ্চয়ই আছে। তাই জন্যই সরকার সেখানে জমি ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে, বসেছে, এবং কিছু অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে। সেখানে একজন সাংবাদিককে এইভাবে কাজে বাধা দিয়ে লাইভের মধ্যে গ্রেপ্তার করা অতীতে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি। ঠিক আমার মনে করিয়ে দিচ্ছে যে হাতরাসের ঘটনার পরে যেভাবে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল, সিদ্দিকি কাপ্পানকে ধামাচাপা দিতে, বা ধরুন বিভিন্ন সময় কাশ্মীরে বা উত্তরপ্রদেশে যেভাবে সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছে এই বিজেপি আমলে, আমি হিসেব দেখছিলাম প্রায় 9 জন সাংবাদিককে ইউএপিএ দেওয়া হয়েছে এবং খুব বেশি মানে নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে। কিন্তু এইটাও বোঝা যাচ্ছে যে মূল যে অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই। দাদা, আমরা তো সাংবাদিক, আমাদের কাজ খবর সংগ্রহ করা এবং পরিবেশন করা, খবরের সত্যতা যাচাই করা, সেটা যে কেউ করতে পারে। কিন্তু এইভাবে গ্রেফতার করা, বিভিন্ন কেসে ফাঁসি দেওয়া, এই বিষয়ে কি বলবেন? বারবার সাংবাদিকদের হেনস্থা। পশ্চিমবঙ্গে নানা সময় সাংবাদিক হেনস্থা হয়েছে, বিশেষত ইউটিউব বা যারা ডিজিটাল করে তারা নানাভাবে হয়েছে। আরামবাগ টিভির যিনি সাংবাদিক তাকে অ্যারেস্ট করা হয়েছিল, বেশ কয়েকজন সাংবাদিককে গ্যাজা কেস দেওয়া হয়েছিল। কিছুদিন আগে দেবমাল্য বাগচি, মেদিনীপুরের আনন্দবাজারের সাংবাদিক করেসপন্ডেন্ট, খড়গপুরে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং ঠিক একইভাবে বলা হয়েছিল এক আদিবাসী মহিলার সাথে তার জমি কিনে নিতে চাইছে, মহিলা একজন কেস করেছে, পরবর্তীকালে দেবমাল্য আবার জামিনে খালাস পেল। কিন্তু শোনা গেছিল যে অ্যাকচুয়ালি ওখানে চোলাই এবং নানা রকম অবৈধ ভাটি চলছিল, তার বিরুদ্ধে লিখছিল বা বলছিল, তার জন্যে পুলিশ নাকি তাকে শাসিয়েছিল, তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের দুভাবে তো হেনস্থা করা যায়। এক হচ্ছে তাতে শারীরিকভাবে মারধর করা, যেটা সন্দেশখালিতে ৫ই জানুয়ারি ইডি রেড করার পর যে সাংবাদিকরা কভার করছিলেন, শাহজাহানের গুন্ডা বাহিনী বিনা প্ররোচনায় যেভাবে তাদের মেরেছিল এবং মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল একাধিক চ্যানেলের লোকেদের, শারীরিকভাবে নির্যাতন করা। আর একটা হচ্ছে প্রশাসন যদি সেই রাজনৈতিক দলের পেছনে থাকে, প্রশাসনিকভাবে হেনস্থা করা। এবং
প্রশাসনিকভাবে হেনস্থার প্রক্রিয়াটাও কিন্তু সমানভাবে নিন্দনীয় শুধু নয়, আরও ভয়ঙ্কর এই কারণেই যে আমাদের যখন কোনো সাংবাদিককে কেউ আক্রমণ করে তখন মারে, আমরা কার কাছে ডায়েরি করি? পুলিশের কাছেই করি। এবার পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া। আমি আমার ক্ষেত্রে বলতে পারি 1990 সালে মুচিপাড়ায় প্রচণ্ড রিগিং হয়েছিল পুরসভার ভোটে। রিগিংয়ের পরের দিনকে, বাম জামানা আপনারা বুঝতেই পারছেন, রিগিংয়ের পরের দিনকে আমি যখন খবরটা কভার করতে যাই, আমাকে গলি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং গুলি করতে নিয়ে যাওয়া হয় এবং কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পাড়াই আমার একদম রিভলভার ঠেকিয়ে বাসে উঠে পালাই, লালবাজারে যাই, এফআইআর হয়, খবরের কাগজে বেরোয়। মূল অভিযুক্তকে ধরা হয়নি, সে তো আলাদা প্রসঙ্গ, রাজনৈতিক কারণে সিপিএম আমলেই, কিন্তু 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 29 ওয়াজ অ্যারেস্টেড এবং আমাকে লালবাজারে টিআই প্যারেড করানো হয়েছিল যে এর মধ্যে অভিযুক্ত কে আইডেন্টিফাই করার জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই অবস্থাটা আমরা ভাবতে পারি না। এর আগে যখন সন্দেশখালিতে সাংবাদিক নির্যাতন হয়েছিল 5 তারিখে, তারপরে প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা করা হয়। কলকাতার আমরা বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিশেষত আমি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং আরও আমার সহ সাংবাদিকরা মিলে প্রেস ক্লাবের বাইরে একটি প্রতিবাদ সভার আয়োজন করি এবং তারপরে সমস্ত সংগঠনের পক্ষ থেকে, সিনিয়র জার্নালিস্টদের পক্ষ থেকে মেল করা হয়েছিল। আমি নিজেই মেল করেছিলাম চিফ মিনিস্টারকে, ডিজিকে এবং চিফ সেক্রেটারিকে। আমাদের খুব মিনিমাম ডিম্যান্ড ছিল যে আইডেন্টিফাই করা হোক যারা মেরেছে, কারণ ভিডিও তো রয়েছে, কারা মারছে, শাসাচ্ছে, ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হোক, যাতে এই ধরনের অ্যাট্রোসিটি অন জার্নালিস্ট শুড বি স্টপ। কিন্তু সেই মেলের উত্তরটুকু পর্যন্ত আজ 1.5 মাস হয়ে গেল আমরা পাইনি। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। অর্থাৎ সাংবাদিক যে নির্যাতন হচ্ছে সেই ক্ষেত্রে যে ব্যবস্থা যদি নেওয়া হয়, 2-4 জনকে অ্যারেস্ট করা হয়, তাহলেও তারা ভয় পায় যারা সাংবাদিক নির্যাতন করছে, সাধারণ মানুষ। সেটা তো এই গভর্নমেন্টের কাছে আশা করা যাচ্ছে না। দ্বিতীয় কথা যেটা হলো, এখন দেখা যাচ্ছে রিপাবলিক টিভি, যারা অন্যান্য টিভি চ্যানেল এবং রিপাবলিক টিভি ধারাবাহিকভাবে সন্দেশখালি নিয়ে প্রচার করছিল। হতে পারে এক একটা চ্যানেলের তাদের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী তাদের অ্যাঙ্কার নানা রকম বলছে, কিন্তু আমি ভিডিওটা দেখেছি, যেভাবে তুলে নিয়ে গিয়ে বলপূর্বক অ্যারেস্ট করা হচ্ছে এবং যেভাবে করা হলো, অর্থাৎ তুমি ওখানে গেলে কিন্তু তোমারও ভাগ্যে এটা ঘটতে পারে। এবং যে ধারাগুলো দেওয়া হয়েছে, এই ধারায় মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে, সহজে কিন্তু মামলা থেকে নিষ্কৃতি পাবে না এই ছেলেটি। সন্তু পান সহজে মামলা থেকে নিষ্কৃতি পাবে না এবং মামলা যার বিরুদ্ধে হয় সেই বুঝতে পারে অ্যাকচুয়ালি অবস্থাটা কতটা খারাপ। কারণ আজকে সন্তু পান রিপাবলিক টিভিতে আছে, কালকে নাও থাকতে পারে, অন্য জায়গায় যেতে পারে, কিন্তু মামলাটা কিন্তু ওর বিরুদ্ধে চলবে। এবং চ্যানেলগুলোর সুবিধে হচ্ছে তাদের এডিটোরিয়াল পলিসি কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু সন্তু পানকেই ভুগতে হবে, অন্য কোনো সহ সাংবাদিক বা কাউকে কিন্তু পাশে পাবে না। অতীতে ঠিক এই একইভাবে আমাকে এক সাংবাদিক বলছিলেন, রাইটার্সের একটি ঘটনা ঘটেছিল, দিনের পর দিন তাদের সাক্ষ্য দিতে হয়েছিল এবং একা যেতে হয়েছে। আমি নামই করে বলছি, কল্যাণ মৈত্র, টাইমস অফ ইন্ডিয়ার কদিন আগে আমার সাথে কথা হচ্ছিল। কল্যাণ বলল তখন সঙ্গে কাউকে আমি পাশে পাইনি, মামলা চলছিল এবং আমাকেই সাক্ষী দিতে যেতে হচ্ছে রেগুলার। এবং সাক্ষী কি চার্জ আমার ওপর যেহেতু হেনস্থা হয়েছিল, কেস করেছিলাম, সেটা খুব একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা প্রশাসনের কাছে আশা করব তারা যেন ব্যবস্থা নেন, কারণ আমরা যাব কার কাছে? আমাদের জায়গায় তো প্রশাসন এবং আদালত, সেখানে প্রশাসনই যদি এইরকম ব্যবস্থা নেয় তাহলে আমরা প্রাথমিকভাবে কার কাছে রেজিস্টার করব? সেটাই কিন্তু বড় প্রশ্ন তুলে দিচ্ছে এই ঘটনা। আর এই ঘটনা সত্যিই আমি বলছি অশনি সংকেত। এরম যদি হতে থাকে, ডিজিটাল টিভি ইউটিউবার যারা আছেন তাদের মধ্যে ভালো আছে, মন্দ আছে, নানা রকম প্রচার আছে, তারা তো কোনো রকম, রিপাবলিক টিভি একটা বিরাট সংস্থা, সর্বভারতীয় সংস্থা, তার পেছনে বিজেপির একটা বড় ভূমিকা রয়েছে, তারা লড়াই করা। কিন্তু একটা ছোট সাংবাদিককে যদি তুলে নিয়ে গিয়ে কেউ কিছু করে, কে তাকে রক্ষা করবে, কে তাকে বলবে? অর্থাৎ সাংবাদিকতার এবিসিডিটাকেই আমি ধ্বংস করে দেবো, এই মোটিভ যদি কাজ করে সরকারের, তাহলে এই ধরনের পদক্ষেপ নিতে পারে। এবং আবারও আমি বলছি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিজে জানেন তিনি মিথ্যে কথা বলছেন, পুলিশ সুপারিনটেন্ডেন্টকে যে মামলাগুলো দিয়েছে তারাও জানে সেই মামলা, এবং উনি বলছেন আলু থালু বেশ এক মহিলাকে জোর করে বাইরে নিতে গেছিল, এরমভাবে হয়? সুতরাং
অবিলম্বে এই ধারাগুলো প্রত্যাহার করা উচিত এবং সন্তু পানকে মুক্তি দেওয়া উচিত বলে আমার মনে হয়। আপনি এডিটোরিয়াল পলিসির কথা বললেন। আমরা তো সাংবাদিক, আমরা সংবাদ মাধ্যমের কর্মী মাত্র। এডিটরের কথা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। একজন সাধারণ সাংবাদিক কর্মী, তার খেসারত তাকে কেন দিতে হবে, আমাদের কেন দিতে হবে? জ্যোতিবাবু, আমার মনে আছে প্রতিটা সভায়, আমি তো আজ 36 বছর ধরেই দুটো বৃহৎ সংবাদপত্রে গোষ্ঠীতে কাজ করছি। বর্তমানে ছিলাম 8 বছর, আজ 28 বছর ধরে এবিপি গ্রুপে। তা সিপিএমের বিরুদ্ধে এই দুটো কাগজ মূলত লিখেছে, কিন্তু জ্যোতিবাবু প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে বলতেন একটা কথা আমার মনে আছে, এই যে সামনে যে বসে আছেন সাংবাদিকরা, ওরা কালকে আমাদের বিরুদ্ধে লিখবে, কিন্তু জেনে রাখুন ওদের কোনো দোষ নেই। ওদের মালিক কর্তৃপক্ষ যেরমভাবে বলছেন ওরা সেরম কাজ করছেন, ওদের কিছু বলবেন না, ওরা কাজ করে মাত্র। তৃণমূলের কাউকে কিন্তু আমি এই কথা আজ পর্যন্ত বলতে শুনিনি। এবং এটা যদি না বলতে থাকে, এটা যদি প্রশাসনের মাথায় না থাকে যে এডিটোরিয়াল পলিসি অনুযায়ী কর্মচারী হচ্ছে, সাংবাদিক হচ্ছে শ্রমিক কর্মচারী অ্যাকচুয়ালি। এখন সাংবাদিকরা কন্ট্রাকচুয়ালি কাজ করে, কিন্তু মূলত জওহরলাল নেহরুর সময় সাংবাদিকদের ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট হয়েছিল, এবং ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট আমরাও এখনও প্রোটেক্টেড, মানে আমি লাস্ট অবধি ছিলাম। সেটা হচ্ছে শ্রমিক হিসেবে আমাদের ট্রিটেড হয়। আমাদের যদি চাকরি চলে যেত সেইটাকে লেবার কোর্টে কাজ করতো, অর্থাৎ আমরা একজন শ্রমিক মাত্র। মালিক ধরুন আজকে যদি মার্গো সাবান বা ধরুন শ্যাম্পু বা একটা গ্ল্যাক্সো তার কোম্পানি বা ফাইজার ভুল প্রোডাক্ট লঞ্চ করে বা খারাপ প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে কি যে সেল করেছে বা কর্মচারী তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দায়ী হবে, না মালিক কর্তৃপক্ষ দায়ী হবে? মালিক কর্তৃপক্ষ দায়ী হবে অবভিয়াসলি, শ্রমিক কর্মচারী দায়ী হয় না। একটা ব্রিজ যদি ভেঙে পড়ে, ব্রিজ অ্যান্ড রুফই করুক আর বড় কোম্পানি করে L&T করুক, মালিক কর্তৃপক্ষ দায়ী হয়। যে সিমেন্ট বালি দিয়ে গাঁথনি করলো তাকে তো অ্যারেস্ট করার কোনো মানে হয় না। তা তোমার যদি কিছু বলার থাকে, ইউ শুড টেক অ্যাকশন এগেনস্ট দ্য গ্রুপ। কখনোই কোনোভাবেই সবসময় মনে রাখতে হবে, মালিক আর কর্মচারীরা হচ্ছে শ্রমিক, সাংবাদিকও হচ্ছে কর্মচারী, সাংবাদিক হচ্ছেন একজন শ্রমিক কর্মচারী। কোনোভাবেই তার ওপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, প্রশাসনিক নির্যাতন করা উচিত নয়। সরকারের যদি বলা থাকে, রাজনৈতিক দলের যদি বলা থাকে, তাদের বলার ফোরাম আছে, প্ল্যাটফর্ম আছে, তারা বলুক যে এরা সঠিক কাজ করছে না বেঠিক কাজ করছে। কিন্তু কোনোভাবেই এই সন্তু পানকে যেটা করা হলো সেটা সমর্থনযোগ্য তো নয়, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত জঘন্য কাজ। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আমরা ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করি বা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করি, তারা মূলত পাবলিক যেটা চায়, অর্থাৎ দর্শক আমাদের যেটা চায় সেই মতো করে আমরা সংবাদ পরিবেশন করি। তো এটা আমাদের অপরাধ কোথায়? বারবার আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় যারা সাংবাদিকতা করছেন তাদেরকে এই সরকারের পক্ষ থেকে হেনস্থা করা হচ্ছে। খবর পছন্দ না হলে পরেই তাদেরকে মিথ্যে কেস দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে গত বছর ধরে প্রায় 30 জন ডিজিটাল মিডিয়া সাংবাদিকের বিরুদ্ধে নানা রকম কেস করা হয়েছে। তথ্যটা আমাকে দিয়েছেন যিনি এই ব্যাপারে কাজ করেন, বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা রবীন্দ্রভারতীর প্রফেসর এবং সাংবাদিকতা নিয়ে কাজ করেন, নানা ওয়ার্কশপ করেন। বিশ্বনাথদাই বলছিলেন, এবং সবই প্রায় মিথ্যে কেস। এটার কারণ হচ্ছে লোকাল এতে পছন্দ হচ্ছে না, এবং যত দিন যাচ্ছে খবরের কাগজের সার্কুলেশন তো ভয়ঙ্করভাবে কমে গেছে। টিভি চ্যানেলও সন্ধেবেলা খুব কম লোক দেখে, কিন্তু একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা আইটি ফার্মের যে চাকরি করে বা কর্পোরেট, তারা কিন্তু ডিজিটালটা সাংঘাতিকভাবে দেখে। কারণ এটা 1 নম্বর হচ্ছে সস্তা, 2 নম্বর হচ্ছে আমার নেট থাকলেই দেখতে পাবো, 3 নম্বর সহজলভ্য। সকালে দেখলাম, সন্ধ্যে দেখলাম, কখন দেখলাম কোনো ঠিক ঠিকানা নেই। যে কারণে দেখবেন খবরের কাগজও তার ডিজিটাল সংস্করণ করছে, টিভিও তার ডিজিটাল সংস্করণ করছে। কিন্তু গ্রামান্তরে যারা পোর্টাল ডিজিটাল মিডিয়া, বিশেষত জেলা শহরে যারা কাজ করে, তাদের মধ্যে কিছু আছে হয়তো ব্ল্যাকমেল করে টাকা তুলছে, নেই সবাই যে একদম সাধু আমি তা বলছি না, কিন্তু অধিকাংশই সাধারণ মানুষের কথা তুলে আনেন। তাতে লোকাল নেতারা, লোকাল প্রশাসন, লোকাল লিডাররা, লোকাল যারা ক্ষমতায় থাকে তারা প্রচণ্ড অসুবিধায় পড়ে যাচ্ছে। ফলে তাদের বিরুদ্ধে ফলস মামলা দিয়ে তাদের খবর থেকে বিরত করার চেষ্টা করছে। আমরা অতীতে কখনো এই জিনিস দেখিনি, এবং এটা কিন্তু সারা দেশেই ডিজিটাল মিডিয়ার ওপর একটা বড় সংকট, যে কারণে কেন্দ্রীয় সরকারও ডিজিটাল মিডিয়াকে রোধ করার জন্য আইন প্রণয়ন করতে চলেছে। এবং তার ভবিষ্যৎ কি দাঁড়ায়, কারণ আপনারা জানেন অলরেডি নিউজ ক্লিকের মতো
একটি কাগজের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে অ্যারেস্ট করে জেলে ভরেছে। প্রবীর পুরকায়স্থ এবং তাদের মাইনে হচ্ছে না নিউজ ক্লিকের কাউকে, আইটি রেড করে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। আমার কলকাতায় যে ছেলেটি কাজ করে সে 1.5 মাস 2 মাস ধরে মাইনে পাচ্ছে না। প্রবীর পুরকায়স্থ কিন্তু ইন্দিরা গান্ধীও জেলে ভরেছিল, মানে সে কিন্তু কংগ্রেসের লোক নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়্যারের অত্যন্ত ভয়, অন্যান্য ডিজিটালের ভয়, অর্থাৎ যে সাংবাদিকরা, আমার সাথে কদিন আগে দীপক শর্মার কথা হচ্ছিল, অল ইন্ডিয়া তিনি পোর্টাল করেন, আপনারা জানেন দীপক শর্মার শো। দীপকও আমাকে একই কথা বলছিল। আমি বললাম যে তুমি যেভাবে সারাদিন ধরে মোদির বিরুদ্ধে বা যেতে বলো, বলে হ্যাঁ যে কোনো দিন কেস করতে পারে বা আমাকে তুলে নিয়ে যেতে পারে, আমি এই ভয়তে তো থাকি। এইটা কিন্তু একটা সাংঘাতিক। কিন্তু আমি দেখেছি অত্যন্ত সতর্কভাবে যারা পুরনো সাংবাদিক তারা কিন্তু আইন বাঁচিয়ে অত্যন্ত সতর্কভাবেই কথা বলে। নতুন যারা সাংবাদিকতা আসছে, আমার তাদের প্রতি বলা একটাই অনুরোধ যে ভাই তোমরা শেখো, এবং সাংবাদিকতারও কিছু এবিসিডি আছে। একজন নেতাকে ভদ্র শালীনভাবে কথা বলা, একজন পুলিশ অফিসারকে ভদ্র শালীনভাবে প্রশ্ন করা, তার মধ্যে উদ্ধত্ত না করা, উদ্ধত্তগত ব্যাপারটা দেওয়া, মানে তুমি একটা বিশাল ব্যাপার নয়, তুমি একটা সত্য ঘটনা তুলে, তোমার কাজ হচ্ছে ইউ আর এ মিডিয়েটার বিটুইন এ ট্রুথ হুইচ ইজ হ্যাপেনিং অ্যামং দ্য পিপল, আর সেইটাই আবার মানুষের কাছে নিয়ে যায়। অর্থাৎ একটা সত্য কিছু মানুষের মধ্যে ঘটছে, অপরাধমূলক কাজ হোক, ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, সেইটা বৃহত্তর মানুষের কাছে, অর্থাৎ যাদের মধ্যে ঘটছে তার বাইরের মানুষের কাছে তুলে ধরা, সেইটা তুমি একটা মাধ্যম, তুমি একটা কেউকেটা নয়। এবং আমি পার্টিকুলারলি সন্তুর ক্ষেত্রে শুধু নয়, আরও অনেকের ক্ষেত্রেই বলবো, তারা যে ভাষায় কথা বলে, যেভাবে কথা বলে, সেইটা শোভনযোগ্য নয়। কিন্তু তা বলে আবারও বলবো, জার্নালিজম প্রোপাগান্ডা ড্রিভেন, জার্নালিজম অ্যাজেন্ডা ড্রিভেন হতে পারে মালিক কর্তৃপক্ষের নির্দেশে, কিন্তু কোনোভাবেই এই জাতীয় গ্রেপ্তার এবং মিথ্যে মামলায় গ্রেপ্তার শুধু সমর্থনযোগ্য নয়, অত্যন্ত নিন্দিত। অবিলম্বে সন্তু পানকে মুক্তি দেওয়া উচিত এবং তার বিরুদ্ধে যে মিথ্যে মামলার ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করা উচিত। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। একদম শেষ প্রশ্নে আসবো। গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম থেকে বলেছেন যে সন্দেশখালিতে এই ঘটনাকে তিল থেকে তাল করা হয়েছে। সংবাদ মাধ্যমের কর্মী বা সাংবাদিককে গ্রেফতার করে এই তিলের মুখগুলো কি বন্ধ করা যাবে আদৌ? দেখুন, আমি মমতাকে গড়ে উঠতে দেখেছি। মমতার ইলেকশন প্রচার 89 আমার এখনও মনে আছে, শোভনদেব চট্টোপাধ্যায় দেওয়া একটা জঙ্গা জিপ করে প্রচারে বেরিয়েছিল, জিপ গাড়ির তেল ফুরিয়ে গেল। মমতা আর আমি বাসে করে গেছিলাম, সঙ্গে ছিল সোনালি আর কৃষ্ণা। একটা বাড়িতে গিয়ে বারুইপুরে দুপুরবেলা খাবারের ব্যবস্থা হয়েছিল, সেই ভোটে মমতা হেরে যায়। মমতা পশ্চিমবঙ্গের এমন একজন নেত্রী যে পিপুলের পালসটা জানে বলেই কিন্তু মমতা অত্যন্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে। মমতা যে ভুলের রাজনীতিতে আমরা দেখতে পাই, মানে উঁচুতে চলে গেলে যে ভুলের রাজনীতিতে জড়িয়ে পড়ে, সেই ভুলের রাজনীতি কিন্তু করেছে। মমতা একজন মহিলা, হতে পারে 10 জন মহিলার ক্ষেত্রে হয়নি, 2 জন মহিলার ক্ষেত্রেও হয়েছে, ম্যাটার অত্যন্ত সেন্সিটিভ। মমতা ব্যানার্জির উচিত ছিল অবিলম্বে ওখানে যাওয়া, অবিলম্বে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে মহিলারা অভিযোগ করছে তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রোটেকশন দেওয়া। আমরা উল্টে দেখলাম যিনি গোপনে জবানবন্দি দিয়েছেন তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে প্রশাসনিক মদত বা শাসক গোষ্ঠীর মদত মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর তো যে অভিযোগকারিনী তার বিরুদ্ধেই চলে যাচ্ছে। এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এইটুখানি বলতে পারি, এটা রাজধর্ম পালন করা সুলভ আচরণ নয়। সন্দেশখালিতে হতে পারে সেখানে হিন্দু মুসলিম একটা ভেদাভেদ সৃষ্টি, বিশেষ করে আদিবাসী এবং মুসলিম বা তপশিলি এবং মুসলিম ভেদাভেদ করার একটা চেষ্টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হচ্ছে। আবার তৃণমূলও চেষ্টা করছে সেখানে মুসলিমদের একটা একাট্টা করার, কিন্তু এটার কোনোটাই কাম্য নয়। মুখ্যমন্ত্রীর উচিত ছিল প্রথম থেকে ঘটনার পাশে গিয়ে দাঁড়ানো। প্রয়োজনে তিনি অতীতেও গেছেন। অতীতে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার হওয়ার পরে হাওড়ায় এই ডাকাতদের গুলিতে ডায়মন্ড হারবারে মারা গেলে আমরা ভ্যানে করে যেতে দেখেছি। কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্য যখন নিতাই সিংহ নন্দীগ্রাম হয়েছে তখন যেভাবে বলেছেন, তখন কিন্তু ঘটনাটা মেলেনি।
এবং তার পরিণতি কিন্তু ভালো হয়নি। নেতারা যখন এই ধরনের কথাবার্তা বলেন তার পরিণতি কিন্তু ভালো হয় না। অতীত থেকে আমার মনে হয় শিক্ষা নেওয়া উচিত।